দেখো এখন ঠিকভাবে দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা একটু দেখো তো, কমেন্টস করো একটু যে সব স্পষ্ট দেখা যাচ্ছে কিনা। সব কি ক্লিয়ার আছে কিনা? নাবা বলছে হ্যাঁ ভাইয়া ক্লিয়ার, আর কেউ? আচ্ছা তাহলে আমরা শুরু করে দিচ্ছি, হ্যাঁ। দেখো তাহলে এইখান থেকে হচ্ছে আমরা এই যে মৌলিক একক, নিচের কোনটি মৌলিক একক এগুলো আমরা পড়ছি যে অ্যাম্পিয়ার মৌলিক একক ঢাকা বিশ্ববিদ্যালয় 16-17। তারপরে হচ্ছে মৌলিক একক হলো এই যে এটা আসছিল কোথায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়। মৌলিক একক কি কি, কেজি মিটার সেকেন্ড, এটাই শুধু অ্যান্সার, কারণ এই যে এখানে ভোল্ট আছে এটা কি মৌলিক একক নয়। আবার এখানে নিউটন আছে, নিউটনটাও মৌলিক একক নয়। তারপরে দেখো কোনটি মৌলিক রাশি নয়, কোশ্চেন হচ্ছে কি যে কোনটি মৌলিক রাশি নয়। এটা হচ্ছে আর ইউতে 17-18-তে আসছিল। মৌলিক রাশি নয় কোনটা, বেগ। কারণ কি, বেগ হচ্ছে এটা কিসের উপর নির্ভর করে, বেগ হচ্ছে সময় বাই সরণ, এটা হচ্ছে মিটার পার সেকেন্ড, দুইটা রাশি এখানে আছে, যুক্ত আছে। তাহলে এই বেগটা হচ্ছে কি মৌলিক রাশি নয়। সনাতনী বা নিউটনিয়ান বলবিদ্যায় দেখো দৈর্ঘ্য ভর সময় ধ্রুব থাকে। খুলনা বিশ্ববিদ্যালয়ে আসছিল 14-15, কি কি ধ্রুব থাকে, দৈর্ঘ্য ভর সময়, এই তিনটা জিনিস কি থাকে, ধ্রুব থাকে। আর আইনস্টাইন বলছে যে এই তিনটা জিনিস হচ্ছে কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়, গতির সাথে সাথে এই তিনটা জিনিস চেঞ্জ হয়ে যায়, এটা হচ্ছে আইনস্টাইনের আপেক্ষিকতা। এখন দেখো কে কি টাইপ কি কি আবিষ্কার করছে, এটার মেইন কয়টা আমি লিখে রাখছি, আরো কিছু আছে এটা আমি গ্রুপে দিয়ে দিব। তো দেখো মেইন গুলা কি কি, যে পৃথিবী গোলাকার, এটা বলছে কে, পিথাগোরাস। গ্রহসমূহ উপবৃত্তাকার পথে ঘুরছে, কেপলার বলছে এটা। তাহলে উপবৃত্তাকার পথে গ্রহগুলো ঘুরছে, এটা কার মতবাদ, কেপলারের, মেডিকেল 19-20। সৌরকেন্দ্রিক তত্ত্ব কোপারনিকাস, মেডিকেল 18-19, প্লাস হচ্ছে এইচএসসির যে বোর্ড আছে সকল বোর্ডে এই কোশ্চেনটা আসছে 18 সালে। সূর্যকেন্দ্রিক তত্ত্ব কে দেয়, কোপারনিকাস। ভূকেন্দ্রিক তত্ত্ব কে দেয়, টলেমি। সূর্যগ্রহণ সম্পর্কে ভবিষ্যৎবাণী করেন থ্যালিস। ক্যালকুলাস আবিষ্কার করে কে, নিউটন। নিউটনের আর একটা বই আছে প্রিন্সিপিয়া অফ হচ্ছে ম্যাথমেটিকা, হ্যাঁ। নিউটনের কিছু মহাকর্ষ সূত্র দিছে কে, নিউটন। বাষ্প ইঞ্জিন আবিষ্কার করে কে, জেমস ওয়াট। বাষ্প ইঞ্জিন আবিষ্কার করে কে, জেমস ওয়াট। দূরবীক্ষণ যন্ত্র গ্যালিলিও আবিষ্কার করে, এটা হচ্ছে হাবল টেলিস্কোপ আর কি। দূরবীক্ষণ যন্ত্র আবিষ্কার করে কে, গ্যালিলিও। গ্যালিলিওর বেশ কিছু আবিষ্কার আছে, যেমন তিনি কি করে, পরন্ত বস্তুর সূত্র দেয়, পরন্ত বস্তুর সূত্র কে দেয়, গ্যালিলিও। আবার আর্কিমিডিসের কিছু আবিষ্কার আছে, যেমন নিমজ্জিত বস্তুর সূত্রগুলা দেয়। তারপরে লিভারের উদস্থিতিবিদ্যার যে নীতিগুলা আছে, লিভার, এটাও আর্কিমিডিস দেয়। সূর্যরশ্মিকে ওই যে কাচের মধ্যে একত্রিত করে যে আগুন ধরানো হয়, এটাও আর্কিমিডিসের, হ্যাঁ। এগুলা লেখি নাই কারণ খুব একটা আসে না, যেগুলো আসে এগুলো আমি লিখে রাখছি, বাকিগুলা গ্রুপে দিয়ে দিব। তাইলে আমরা এই যে 2 পেজ আবার ফার্স্ট থেকে বলছি যে পদার্থবিদ্যার আওতায় আসে না কোনটি, অ্যান্থ্রোপোমেট্রি, কারণ ইলেকট্রোম্যাগনেটিজম তড়িৎ চুম্বক ফিজিক্সের অধ্যায়, অ্যাস্ট্রোনমি জ্যোতির্বিদ্যা ফিজিক্সের অধ্যায়, থার্মোডাইনামিক্স ফিজিক্সের,
নিচের কোনটি পদার্থবিদ্যা, লব্ধ, জ্ঞান, চিকিৎসাবিদ্যায় প্রয়োগ করা হয় না? এ দেওয়া বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স, এটা হচ্ছে মেইনলি বায়োলজিক্যাল বিষয়, এই জন্য হচ্ছে আলট্রাসাউন্ড, এক্স রে, ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজ, এমআরআই, এটা হচ্ছে এই তিনটা হচ্ছে কি ফিজিক্সের, আর এটা ফিজিক্সে না। তাহলে এটা হচ্ছে কি অ্যান্সার। মৌলিক রাশিগুলো আমরা শিখছি কি কি? দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা, পদার্থের পরিমাণ। দৈর্ঘ্যের একক জানি মিটার, ভরের একক কেজি, সময়ের একক সেকেন্ড, তাপমাত্রার একক হচ্ছে কেলভিন, তড়িৎ প্রবাহ অ্যাম্পিয়ার, দীপন তীব্রতা ক্যান্ডেলা, দীপন তীব্রতা আর একটা আছে দীপন ক্ষমতা, দীপন ক্ষমতার একক হচ্ছে কি লাক্স। পদার্থের পরিমাণ কি? মোল। তাহলে পদার্থের পরিমাণ হচ্ছে মোল। এই 2 পেজ ক্লিয়ার কিনা? এই 2 পেজ কমেন্ট করো তো একটু। আচ্ছা, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা দেখো, এখন হচ্ছে আমাদের এই অধ্যায়টা কিন্তু একটু থিওরি বেসড অধ্যায়, হ্যাঁ। এই অধ্যায়টা হচ্ছে থিওরি বেসড, আমাদের থিওরিগুলো পড়তে হবে। এখান থেকে মেইনলি এইচএসসি বলো আর হচ্ছে অ্যাডমিশন বলো, 2 জায়গাতেই হচ্ছে থিওরি টাইপ কোশ্চেন বেশি আসে, ম্যাথমেটিক্যাল টাইপস খুবই অল্প। তবে দেখো এই যে এখানে কিছু লিখে রাখছি যে তত্ত্ব, তত্ত্ব কে দেয়, কোনটা কি তত্ত্ব, হ্যাঁ। এই 4টা তত্ত্ব আছে আমাদের। একটা কণা তত্ত্ব, নিউটন দিয়েছে, হ্যাঁ, আবিষ্কারক কে? নিউটন। কোয়ান্টাম তত্ত্ব, আবিষ্কারক কে? ম্যাক্স প্লাঙ্ক। এটা হচ্ছে জাতীয় কবি কাজী নজরুলের 19-20 আসছে। কোয়ান্টাম তত্ত্ব কে দেয়? ম্যাক্স প্লাঙ্ক। ইভেন এইচএসসি পরীক্ষায় এই তত্ত্বগুলা থেকে একটা আসে, মানে এইচএসসির যে এমসিকিউ হয় এখানে হচ্ছে একটা থাকে যে এই তত্ত্বগুলা থেকে। কণা তত্ত্ব নিউটন, কোয়ান্টাম তত্ত্ব ম্যাক্স প্লাঙ্ক, তরঙ্গ তত্ত্ব হাইগেন্স, তড়িৎ চুম্বক তরঙ্গ তত্ত্ব ম্যাক্সওয়েল, হ্যাঁ, তড়িৎ চুম্বক তরঙ্গ তত্ত্ব ম্যাক্সওয়েল। তাহলে এই যে এই 4টা তত্ত্ব কে কে দিছে আর কোনটা কি তত্ত্ব এটা জানা লাগবে। সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই কোয়ান্টাম তত্ত্বটা ম্যাক্স প্লাঙ্ক দিলেও এটা সম্প্রসারিত করে আইনস্টাইন। আইনস্টাইন কোয়ান্টাম তত্ত্ব সম্প্রসারিত করে এবং এই জন্য 1905 সালে কি পায়? নোবেল পুরস্কার পায়। এইটা ম্যাক্সিমাম টাইম এমসিকিউতে আসে, হ্যাঁ, দেখবা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এটা আসছে। আইনস্টাইন কোয়ান্টাম তত্ত্ব সম্প্রসারিত করেন। কে সম্প্রসারিত করে? আইনস্টাইন। আর 1905 সালে কি পায়? এটার জন্য নোবেল পায়। আর তিনি আর একটা কাজ করছেন, এটা হচ্ছে মহাকর্ষ তরঙ্গের কি করেন? ধারণা প্রস্তাব করেন। এটা আসছে চিটাগাং বিশ্ববিদ্যালয় 19-20। মহাকর্ষ তরঙ্গের ধারণা প্রস্তাব করেন কে? আইনস্টাইন 19-20। আর আপেক্ষিকতা তত্ত্ব, তিনার আর একটা তত্ত্ব কি? আপেক্ষিকতা তত্ত্ব। আর তিনি আলোর যে একটা নাম দিছেন ফোটন, এটাও তিনি দেন। এটা আসছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 14-15। তাহলে আলোর নাম ফোটন কে দেয়? আইনস্টাইন। আপেক্ষিকতা কে দেয়? আইনস্টাইন। মহাকর্ষ তরঙ্গের ধারণা আইনস্টাইন। কোয়ান্টাম তত্ত্ব সম্প্রসারণ আইনস্টাইন। তাহলে এই জিনিসগুলো হচ্ছে আইনস্টাইনের আসছে। আর দেখো এখান থেকে হচ্ছে 19-20 3টা বিশ্ববিদ্যালয়ে এই প্রশ্নটা আসছে যে কোয়ান্টাম তত্ত্ব কে সম্প্রসারিত করেন? কে করেন? আইনস্টাইন। তারপরে দেখো যে দৈর্ঘ্য পরিমাপের একক, দৈর্ঘ্য পরিমাপের একক, কিছু একক আছে যেগুলো আমাদের দৈর্ঘ্য পরিমাপ করতে যায় লাগে। যেমন আমরা অনেক সময় যে মাইক্রোমিটার, মিলিমিটার, তারপর হচ্ছে সেন্টিমিটার, এগুলো আমাদের উল্টাপাল্টা করে ফেলি। এই জন্য এককগুলো মেইনলি লাগবে। মাইক্রো আর আরেকটা আছে মেগা, এই দুইটা কিন্তু উল্টা জিনিস। দেখো 1 মাইক্রন যে কথা, 1 মাইক্রোমিটার একই কথা। 1 মাইক্রন সমান হচ্ছে 10⁻⁻⁴ সেন্টিমিটার। তাহলে 1 মাইক্রোমিটার সমান 10⁻⁻ কত? 6 মিটার। তাহলে মাইক্রোমিটার যদি -6 হয়, মেগামিটার হবে +6।
মেগা আর মাইক্রোতে উল্টাপাল্টা লাগায় অনেকে, যে মেগা হচ্ছে মাইনাস আর ইয়া করে মাইক্রোতে যায় প্লাস দিয়ে ফেলে, কিন্তু মাইক্রোটাই হচ্ছে কি, মাইক্রো মানে অনেক ছোট, মাইক্রো মানে কি ছোট, তাহলে এটা হচ্ছে 10⁻⁻6 মিটার। আর মেগা যখন বলবে এটা বড় হয়ে যাবে 10⁻6। 1 ইঞ্চি সমান 2.54 ইন্টু 10⁻4 মাইক্রন বা মাইক্রোমিটার, একই জিনিস। এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে 17-18, রাজশাহী বিশ্ববিদ্যালয় 17-18-তে আসছে 1 ইঞ্চি সমান কত। আবার 1 মিলিমাইক্রন, 1 মাইক্রন সমান যদি 10⁻⁻6 হয়, মিলিতে আরো 3 বাইরে যাবে, -3 বাড়বে, তাহলে কত হবে 10⁻⁹ মিটার অথবা 10⁻⁷ সেন্টিমিটার। তাহলে দেখো এই 10⁻⁹টা হচ্ছে আবার কি 1 ন্যানোমিটার। তাহলে 1 ন্যানোমিটার সমান আমরা কি বলতে পারি, 1 মিলিমাইক্রন। কোশ্চেন আসতে পারে 1 মিলিমাইক্রন সমান নিচের কোনটি, 1 ন্যানোমিটার। 1 মিলিমাইক্রন সমান নিচের কোনটি, 1 মিলিমাইক্রন সমান হবে কি 1 ন্যানোমিটার। 1 অ্যাংস্ট্রম, অ্যাংস্ট্রম সমান আমরা সবাই জানি যে 10⁻⁻10 মিটার অথবা 10⁻⁻8 সেন্টিমিটার, এটা হচ্ছে অ্যাংস্ট্রমে। হ্যাঁ, তাহলে এই জিনিসগুলো আমি তো মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিব, এখানে আরো সুন্দর করে লেকচারে তুলে নিবা। তাহলে দেখো এটা হচ্ছে কি, যে কিছু এককের, যে দৈর্ঘ্য পরিমাপের এককের একটার সাথে আরেকটা সম্পর্ক। আরো কিছু আছে দেখো, 1 আলোকবর্ষ, হিউজ টাইম আসছে। তারপরে 18 সালের যে এইচএসসি পরীক্ষা, সব বোর্ডে এই কোশ্চেনটা আসছে, 1 আলোকবর্ষ কত। তারপরে হচ্ছে প্রায় ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয়ে একবার করে হইলেও এই কোশ্চেনটা আসছে, 1 আলোকবর্ষ সমান কত। অনেকে মনে করে 1 আলোকবর্ষ এটা আসলে কিসের একক, আলোকবর্ষ হচ্ছে দূরত্বের একক। কিসের একক হবে, আলোকবর্ষ দূরত্বের একক। অনেকে মনে করে যে আলোকবর্ষ বছর আছে, তার মানে এটা সময়ের, না এটা সময় না, 1 আলোকবর্ষ মানে হচ্ছে দূরত্বের একক। এই লাইট ইয়ার মানে হচ্ছে আলো 1 বছরে যত দূরত্ব অতিক্রম করে সেটাই হচ্ছে আলোকবর্ষ। 1 বছরে আলো যত দূরত্ব অতিক্রম করে, তাহলে দেখো 1 বছরে আলো কত দূরত্ব যায়, 9.42 ইন্টু 10⁻কত 15 মিটার অথবা 9.42 ইন্টু 10⁻12 কিলোমিটার। এটা ডেন্টালে আসছে 17-18 প্লাস, এমন কোনো বিশ্ববিদ্যালয় নাই একবার করে আসে নাই। 18 সালের যে এইচএসসি পরীক্ষা হয়েছে এটাতে সব বোর্ডে এই কোশ্চেনটা আসছে। 1 আলোকবর্ষ সমান কত, মিটারে 10⁻15, কিলোমিটারে নিলে 3 কমে যাবে, 10⁻ কত 12। এই আলোকবর্ষটা কিসের একক, তাইলে এটা হবে দূরত্বের একক। অনেকে মনে করে যে এটা সময়ের একক, আলোকবর্ষ সময় না, আলোকবর্ষ হচ্ছে দূরত্বের একক। পারসেক, পারসেক সমান 3.083 ইন্টু 10⁻13 কিলোমিটার অথবা হচ্ছে কি 3.083 ইন্টু 10⁻16 মিটার। দেখো আলোকবর্ষের চাইতে হচ্ছে পারসেক কিন্তু বড়, 10⁻1 বেশি। দেখো 10⁻1 কি 1 বেশি, তাহলে পারসেকটা হচ্ছে কি আলোকবর্ষের চাইতে বড় হবে। যদি পারসেক আর আলোকবর্ষের অনুপাত বের করতে বলে, আমরা এটা দিয়ে এটা ভাগ করে দিলেই হবে। 1 AMU, AMU সমান আমরা জানি এটা ভর কত 1.67 ইন্টু 10⁻27 কেজি। তাহলে এটা হচ্ছে যে AMU পারসেক, মানে এককের যে মানগুলো আছে এটা আমরা এখান থেকে শিখতে পারবো। 10-এর সূচক মোস্ট ইম্পর্টেন্ট ফর জাহাঙ্গীরনগর। হ্যাঁ, জাহাঙ্গীরনগরে এইবার প্রত্যেকটা ইউনিটে আসছে 10-এর সূচক থেকে। এটা আমার থিওরির যে পিডিএফ দিছি, এই পিডিএফে হচ্ছে এটা সুন্দর করে লেখা আছে, এই জন্য আমি এখানে আর লিখি নাই। দেখো জাহাঙ্গীরনগরে সব ইউনিটে আসছে 19-20, চিটাং বিশ্ববিদ্যালয়ে আসছে 15-16, যেগুলো আসছে এগুলা লিখে রাখছি। দেখো যে 1 পার্টস পার মিলিয়ন, পিপিএম মানে কি পার্টস পার মিলিয়ন, এটার মানেই হচ্ছে 1 মিলিগ্রাম পার কি লিটার। আর ইউতে আসছে 15-16। 1 ন্যানোমিটার সমান আমরা জানি 10⁻⁹ মিটার, এটা জাহাঙ্গীরনগর 19-20। 1 ফ্যাম2 সমান আমাদের হচ্ছে কত 10⁻⁻15 মিটার, জাহাঙ্গীরনগর 19-20। পিকো 10⁻⁻12, 15-16। এটো এগুলো হচ্ছে কি 10⁻⁻18। এটা মুখস্থ করে ফেলবা, থিওরি পিডিএফ যে আছে ওইটাতে সুন্দর করে লেখা আছে, ওইটা থেকে এটা মুখস্থ করে ফেলবা, জাহাঙ্গীরনগরের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তারপরে দেখো স্ক্রুগজ দ্বারা ন্যূনতম কত দূরত্ব মাপা যাবে। স্ক্রুগজ দ্বারা ন্যূনতম মাপা যাবে হচ্ছে যন্ত্রের ন্যূনাঙ্ক
যন্ত্রের ন্যূনাঙ্ক রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 14-15-তে আসছে। যন্ত্র মানে সর্বনিম্ন, এই যে এটা এই অপশনেই থাকবে, যন্ত্রের ন্যূনাঙ্কটাই অপশনে থাকবে, যে স্ক্রু গজ দ্বারা ন্যূনতম কত দূরত্ব মাপা যাবে, যন্ত্রের ন্যূনাঙ্ক পরিমাণ মাপা যাবে। স্লাইড ক্যালিপার্স দ্বারা মাপা যাবে 0.01 মিলিমিটার, সর্বনিম্ন রাজশাহী বিশ্ববিদ্যালয় 14-15। ভার্নিয়ার স্কেল দ্বারা মাপা যাবে সর্বনিম্ন মিলিমিটার এককে, মিলিমিটার। মেডিকেলে আসছে 18-19, 18-19-এ এই অধ্যায় থেকে 3টা আসছে, 19-20-এ আসছে 5টা। যারা মেডিকেলে দিবা মাস্ট বি এই অধ্যায় ভালো করে পড়তে হবে। ভার্নিয়ার স্কেল দ্বারা সর্বনিম্ন মিলিমিটার এককে মাপা যায়, মিলিমিটার। মেডিকেলে আসছে 18-19। 1 মাইল 1 কিলোমিটার, এটার পার্থক্য কত? 1 মাইল সমান হচ্ছে 1609 মিটার। হ্যাঁ, 1 মাইল সমান কত? 1609 মিটার। আর 1 কিলোমিটার সমান আমরা জানি 1000 মিটার। এই দুইটা যদি বিয়োগ করে দাও কত হবে? 609 মিটার। তাহলে মাইলটা হচ্ছে কি বড়, মাইল ইজ গ্রেটার দ্যান কিলোমিটার। মাইলটা কি কিলোমিটারের চাইতে বড় হবে। এই 609 মিটার কি 1 মাইল 1 কিলোমিটারের মধ্যে পার্থক্য। মেডিকেল 17-18, মেডিকেল 17-18-তে এটা আসছে। হ্যাঁ, তাহলে 1 মাইল 1 কিলোমিটারের মধ্যে পার্থক্য কত? 609 মিটার। এটা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসে, তাহলে আমরা শিখলাম। দেখো, এটা হচ্ছে গবেষণার কিছু ধাপ আছে। হ্যাঁ, তত্ত্ব, ধারণা, অনুকল্প, এটা সুন্দর করে থিওরি খাতায় লেখা আছে, এই জন্য আর এখানে লিখি নাই। বিনা প্রমাণে, যেটা সবচাইতে বেশি আসে, বিনা প্রমাণে যা কিছু মেনে নেওয়া হয়, কোনো প্রমাণ করা হয় নাই কিন্তু আমরা মাইনে নিচ্ছি, তাহলে এটাই হচ্ছে কি স্বীকার্য। স্বীকার করে নেওয়া, বিনা প্রমাণে স্বীকার করে নেওয়াটাই হচ্ছে কি স্বীকার্য। রাজশাহী বিশ্ববিদ্যালয় 16-17, মেডিকেল প্লাস অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আসছে। হ্যাঁ, তাহলে হচ্ছে গবেষণার যে ধাপগুলো আছে, এই ধাপগুলো আমাদের পড়তে হবে। যেমন কি তত্ত্ব, অনুকল্প, নীতি, স্বীকার্য, এই জিনিসগুলো আমাদের জানতে হবে। তবে সবচাইতে আসলে বেশি আসে, যদি আসে এখান থেকে তবে এটাই আসবে। বিনা প্রমাণে যা মেনে নেওয়া হয় এটাই হচ্ছে কি স্বীকার্য, মানে আমরা স্বীকার করে নিতেছি, প্রমাণ করি নাই। পরীক্ষা দ্বারা প্রমাণিত যেটা অনুকল্প, এটা হচ্ছে কি তত্ত্ব। পরীক্ষা দ্বারা প্রমাণিত অনুকল্পগুলা কি তত্ত্ব। আমরা তত্ত্বগুলো আগেই শিখে নিছি। কয়টা তত্ত্ব আছে? এই যে আমরা তত্ত্বগুলা শিখছি, কণা তত্ত্ব, কোয়ান্টাম তত্ত্ব, তরঙ্গ তত্ত্ব, তড়িৎচুম্বক তরঙ্গ তত্ত্ব। কণা তত্ত্ব কে দিছে? নিউটন। কোয়ান্টাম তত্ত্ব ম্যাক্স প্লাঙ্ক। তরঙ্গ তত্ত্ব হাইগেন্স। তড়িৎচুম্বক তরঙ্গ তত্ত্ব হচ্ছে কে? ম্যাক্সওয়েল। তাহলে এগুলো হচ্ছে তত্ত্ব। দেখো কিছু যন্ত্রের কাজ এবং ব্যবহার, যন্ত্রগুলা কি কি কাজে ব্যবহার করা হয়। বায়ুচাপ মাপতে হয় কি দিয়ে? ব্যারোমিটার। বায়ুচাপ মাপার যন্ত্র ব্যারোমিটার। তাপমাত্রা বা উষ্ণতা মাপার যন্ত্র থার্মোমিটার। ভূমিকম্প মাপার যন্ত্র কি? সিসমোগ্রাফ। ডেন্টালে আসছে 16-17, সিসমোগ্রাফ। গ্যাসের চাপ নিয়ন্ত্রণ ম্যানোমিটার, এগুলো মুখস্থ করতে হবে আসলে। জলীয় বাষ্প হাইগ্রোমিটার। গতি স্পিডোমিটার। বিভব পার্থক্য ভোল্টমিটার। বিভব পার্থক্য ভোল্টমিটার। তড়িৎ প্রবাহ অ্যাম্পিয়ার অ্যামিটার। অ্যামিটার দ্বারা কি করা হয়? অ্যাম্পিয়ার এককে মাপা হয়। অ্যাম্পিয়ার এককে অ্যামিটার দ্বারা তড়িৎ প্রবাহ মাপা হয়। আরেকটা আছে মাল্টিমিটার। মাল্টিমিটার দ্বারা কি করা হয়? মাল্টিমিটার দ্বারা তড়িৎ প্রবাহ, ভোল্টেজ, শক্তি সবগুলাই মাপা হয়। এই জন্য এটার নাম দেওয়া হয়েছে কি? মাল্টিমিটার। এই সবগুলা কাজ মাল্টিমিটার একাই করতে পারে। আর আরেকটা 19-20-এ আসছে স্ফেরোমিটার দ্বারা কি করা হয়? আমরা জানি এই যে গোলীয় তলের বক্রতার ব্যাসার্ধ, প্র্যাকটিক্যালে আছে আমাদের এইচএসসি তে, প্র্যাকটিক্যালে যে করি, গোলীয় তলের বক্রতা ব্যাসার্ধ কি দিয়ে নির্ণয় করে? ওই যে তিন কোণা যেটা, এটা হচ্ছে কি? স্ফেরোমিটার। তাহলে এই যন্ত্রের কাজ, যন্ত্রের ব্যবহার এই পর্যন্ত ক্লিয়ার কিনা কমেন্ট করো। এই পর্যন্ত যতটুকু পড়লাম ক্লিয়ার হয়েছে কিনা? আসলে এখানে সবগুলাই মুখস্থ বিষয়। হ্যাঁ, থিওরিটিক্যাল, তো এই জন্য হচ্ছে এগুলা পড়তে হবে। যেগুলা থেকে কোশ্চেন আসে এগুলা হচ্ছে আমি পড়ায় দিচ্ছি।
দেখো এখন আমরা ম্যাথমেটিক্যাল পার্টে যাব। হ্যাঁ, এখন হচ্ছে আমরা ম্যাথমেটিক্যাল যে পার্ট আছে ম্যাথমেটিক্যাল পার্ট করব। দেখো ত্রুটি নির্ণয় মেইনলি মোস্ট ইম্পর্ট্যান্ট। ত্রুটি নির্ণয় এখান থেকে আসে মেইনলি হচ্ছে কি ত্রুটি নির্ণয়ের কোশ্চেনটাই সবচেয়ে বেশি আসে। ত্রুটি নির্ণয় শতকরা ত্রুটি বা পার্সেন্ট অফ ত্রুটি, এই শতকরা ত্রুটিটা কিভাবে বের করি? এই যতটুকু ত্রুটি হয়েছে ডিভাইডেড বাই হচ্ছে প্রকৃত মান গুণন কি 100%। শতকরা পার্সেন্ট মানে পার্সেন্ট অফ ত্রুটি মানে শতকরা ত্রুটি কিভাবে বের করব? যতটুকু ত্রুটি হয়েছে ওই ত্রুটিটুকু ডিভাইডেড বাই প্রকৃত যে মানটা ছিল গুণন 100, এটি হচ্ছে কি শতকরা ত্রুটির। দেখো কোশ্চেন দেখো, একটা গোলকের ব্যাসার্ধ পরিমাপে 1.2% ভুল হলে ওই গোলকের আয়তন পরিমাপে শতকরা কত ভুল হবে? গোলকের ব্যাসার্ধ পরিমাপে 1.2% ভুল হয়, গোলকের আয়তন পরিমাপে কত ভুল হবে? রাজশাহী বিশ্ববিদ্যালয় 15-16, জাহাঙ্গীরনগর 16-17, আরও বিশ্ববিদ্যালয়ে আসছে। তবে দেখো যে গোলকের আয়তন ভি ইজ ইকুয়াল টু আমরা কি জানি 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব, এটা হচ্ছে কি গোলকের আয়তন। তাহলে এই যে ভি প্রপোর্শনাল টু কত আর কিউব, ভি প্রপোর্শনাল টু কত আর কিউব। তাহলে আর এর সাথে এই যে উপরে কি সম্পর্ক কিউবের সাথে সমানুপাতিক। তাহলে যদি ব্যাসার্ধ পরিমাপে 1.2% ভুল হয় তাহলে আয়তন পরিমাপে ভুল হবে ইকুয়াল টু কত গুণ এই যে কিউবে কত উপরে কত আছে পাওয়ারে 3, তাহলে এই 3 দিয়ে আমরা গুণ করে দিব। তাহলে আয়তন পরিমাপে বা শতকরা আয়তন পরিমাপে ভুল কত? আয়তনে ভুল ইকুয়াল টু এই যে পাওয়ারে কি সম্পর্ক কিউব, তাহলে এই 3 আর ব্যাসার্ধ কত আছে 1.2, তাহলে 1.2 রে 3 দিয়ে গুণ করলে কত হয় 3.6%। তাহলে এটা হচ্ছে কি যে ব্যাসার্ধ পরিমাপে যদি 1.2% ভুল হয় তাহলে আয়তনে ভুল হবে কত 3 গুণ ভুল হবে। কারণ কি ব্যাসার্ধের সাথে আয়তনের সম্পর্ক কি কিউবের, মানে ভি প্রপোর্শনাল টু আর কিউব। যদি ক্ষেত্রফল বলতো তাহলে 2 গুণ, কারণ কি ক্ষেত্রফলের সাথে কি সম্পর্ক পাই আর স্কয়ার, এই যে আর স্কয়ারের সাথে সম্পর্ক স্কয়ার। তাহলে যদি বলতো ক্ষেত্রফলে ভুল কত তাহলে কত হইতো 2 গুণন শতকরা যে ভুলটা দেওয়া আছে ব্যাসার্ধের। পরের কোশ্চেন দেখো, একটা গোলকের ব্যাসার্ধ আর ইজ ইকাল টু কত 10 ± 0.1 হলে এর আয়তনে শতকরা ত্রুটি কত হবে? রাজশাহী বিশ্ববিদ্যালয় 17-18। গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে কত 10 ± 0.1, এই যে ±0.1 এইটা এই যে প্লাস মাইনাসের পরে যেটা থাকবে এটাই হচ্ছে কি ত্রুটি, আর প্লাস মাইনাসের আগে যেটা এটা হচ্ছে কি প্রকৃত মান। বলছে আয়তনের ত্রুটি দেওয়া আছে কি ব্যাসার্ধ, তাহলে ভি প্রপোর্শনাল টু আর কিউব, তাহলে আয়তনের ত্রুটি কত? আয়তনের ত্রুটি ইকুয়াল টু কত হবে? এই যে 3 গুণ হবে, কারণ কি আর কিউব, তাহলে 3 আমরা গুণ দিয়ে নিছি। এখন দেখো প্রকৃত মান আমরা জানি এই যে সূত্র পড়ছি নিচে প্রকৃত মান উপরে কত ত্রুটি, তাহলে প্রকৃত মান কত 10, ত্রুটি কত 0.1 গুণন 100%। 10 দিয়ে কাইটা দাও 10, এই 10 দিয়ে এটারে কাইটা দাও, তাহলে ইকুয়াল টু কত 3%, 3%। গোলকের ব্যাসার্ধ পরিমাপে 10 ± 0.1 হলে এর আয়তনে শতকরা ত্রুটি কত? এই যে প্লাস মাইনাসের আগে যেটা থাকবে এটা হচ্ছে কি প্রকৃত মান, প্লাস মাইনাসের পরে যেটা এটা হচ্ছে কি ত্রুটি। তাহলে এইখানে 3 কেন নিছি? কারণ এই যে সম্পর্ক কি কিউবের 3 গুণন, যদি ক্ষেত্রফল বলতো তাহলে কত নিতাম 2, ক্ষেত্রফলেরটা নিচে আছে দেখো। একটা বৃত্তাকার চাকতির পরিমাপ্য ব্যাসার্ধ, একটা বৃত্তাকার চাকতির পরিমাপ্য ব্যাসার্ধ আর ইজ ইকাল টু কত 5 ± 0.1 হলে ক্ষেত্রফলের শতকরা ত্রুটি কত? ফার্স্টে আসছে 17-18, আর ইউতে আসছে 16-17, মানে মান চেঞ্জ ছিল টাইপস এক। ক্ষেত্রফলের ত্রুটি চাইছে, তাহলে ভি প্রপোর্শনাল টু কত আর স্কয়ার, সরি এ প্রপোর্শনাল টু আর স্কয়ার।
এই যে স্কোয়ারের সাথে সম্পর্কিত, হ্যাঁ। তাহলে ক্ষেত্রফলের ত্রুটি কত হবে? তাহলে এই যে যেহেতু আর স্কোয়ারের সাথে সম্পর্ক, 2 গুণন দিয়ে দিলাম, স্কোয়ারের সম্পর্ক গুণন 2। আর আমাদের আগের কাজ সেম, এখানে প্রকৃত মান কত? 5 ত্রুটি কত? 0.1 গুণন 100 ইকুয়াল টু কত হয় দেখো। এই 0.1কে আমরা কত লিখতে পারি? 1/10, 1/10। তাহলে এই 10, 5 10 50, এটা দিয়ে 2 দিয়ে কাটা যায়, 2 দুগুণে কত? 4, 4%। তাহলে একটা বৃত্তাকার চাকতির ব্যাসার্ধ যদি এত হয়, ক্ষেত্রফলের শতকরা ত্রুটি কত হবে? 4%। ক্ষেত্রফলের শতকরা ত্রুটি হবে 4%। দৈর্ঘ্য 10 মিটার পরিমাপে ত্রুটির পরিমাপ 10 সেন্টিমিটার হলে শতকরা ত্রুটির হার কত? 10 মিটার দৈর্ঘ্য পরিমাপে ত্রুটির পরিমাণ 10 সেন্টিমিটার হলে শতকরা ত্রুটির হার কত? তাহলে ত্রুটির হার আমরা কিভাবে বের করি? ত্রুটির হার ইকুয়াল হচ্ছে কত হবে? প্রকৃত মান কত? 10 মিটার, ত্রুটি কত? 10 সেন্টিমিটার, ত্রুটি হচ্ছে কত? 10 সেন্টিমিটার। তাহলে এই যে 10 সেন্টিমিটার, এটার জন্য আমরা কত নিতে পারি? 0.1 গুণন 100। তাহলে দেখো, এটা দিয়ে যদি কাটা দেই, 10 দিয়ে 0.1কে কাটলে ইকুয়াল টু কত? 1%। 1%। দৈর্ঘ্য পরিমাপে ত্রুটির পরিমাপ 10 সেন্টিমিটার হলে শতকরা ত্রুটির হার কত? তাহলে ত্রুটির হার বললে আমাদের কোশ্চেন উপরে হচ্ছে ত্রুটি, নিচে হচ্ছে প্রকৃত মান গুণন 100। ত্রুটি কত? 10 সেন্টিমিটার। এই যে এই 4টে কোশ্চেন সবাই বুঝতে পারছো কিনা একটু করো, কমেন্টস করো। কানিস ফাতেমা মাত্র দেখতেছ, লেট। সবাই একটু কমেন্টস করো যে এই কয়টা বুঝতে পারছো কিনা। দেখো, মেডিকেলে আসছে, হ্যাঁ, মেডিকেলে আসছে কত? 18-19। একটি দণ্ডের পরিমাপকৃত দৈর্ঘ্য 10 সেন্টিমিটার এবং প্রকৃত মান 10.4 সেন্টিমিটার হলে পরিমাপের শতকরা ত্রুটি কত? ঠিক আছে, প্রকৃত মান কত দেওয়া আছে? 10.4, পরিমাপ করে পাইছি কত? 10। তাহলে এই যে 10 আর 10.4, ত্রুটি কত হয়ে গেছে? 0.4। তাহলে শতকরা ত্রুটি বের করতে গেলে নিচে কত? প্রকৃত মান, নিচে প্রকৃত মান 10.4, আর উপরে কি হবে? যে পরিমাপ করে যেটা পাইছি আর প্রকৃত মান মাইনাস পরিমাপকৃত মান, 10.4 মাইনাস 10 গুণন কত? 100, গুণন 100। তাহলে দেখো, উপরে কত আসতেছে? 0.40, নিচে 10. এখন দেখো ক্যালকুলেশন কিভাবে করবা, হ্যাঁ। অপশনগুলো আছে দেখো, 4%, 3.6%, 3.84%, আর একটা আছে 0.4। মেডিকেলে ক্যালকুলেটর নাই, আর মেডিকেল যারা করে এরা হচ্ছে ক্যালকুলেশন টেকনিকেও একটু হচ্ছে দুর্বল থাকে। দেখো যে ক্যালকুলেশনটা কিভাবে করব আমরা। তাইলে আমরা এই 100 দিয়ে এটাকে গুণ করে দিলে কত হয়? 40। 100 দিয়ে এই 0.40কে গুণ করে দিছি 40, আর নিচের যে এই যে 40 আছে এটাকে আমরা বাদ দিয়ে দিব, 10 দিয়ে হিসেব করব। কত দিয়ে? 10। 10 দিয়ে কাটো, কত হয়? 4। 4-এর চাইতে কত হবে? একটু কম হবে, কারণ নিচে কি আছে? 10-এর চাইতে একটু বেশি আছে, আমরা কম দিয়ে ভাগ করছি, এই জন্যে 4 আসছে।
আচ্ছা, বুঝলাম না এটা, দেখো একটা দণ্ডের পরিমাপকৃত দৈর্ঘ্য 10 সেন্টিমিটার এবং প্রকৃত মান 10.4 সেন্টিমিটার। পরিমাপের শতকরা ত্রুটি কত? একটা দণ্ড আছে কত, 10.4 সেন্টিমিটার, এটা প্রকৃত মান 10.40। আমরা এটা পরিমাপ করে আসলে পাইছি কত, 10 সেন্টিমিটার। তাহলে আমাদের কিছু ত্রুটি হয়ে গেছে না, এই যে এইটুকু কি হয়ে গেছে, ত্রুটি। তাহলে ত্রুটিটা কিভাবে বের করতে হয়? পরিমাপকৃত আর প্রকৃত যে মানটা আছে, প্রকৃত মান মাইনাস পরিমাপকৃত মান, এই দুইটার অন্তরফলটাই হচ্ছে কি ত্রুটি। দুইটার অন্তরফলটা হচ্ছে ত্রুটি, আর নিচে হচ্ছে কি প্রকৃত মান। তাহলে ত্রুটির মানটা কত আসছে, মাইনাস করলে 0.40, আর প্রকৃত মান কত, 10.40। গুণন আছে 100%। এখন কাটাকাটি কিভাবে করব, এই জন্য হচ্ছে কি করছি, 100 দিয়ে 0.40কে গুণ করলে কত হয়, 40। আর কাটাকাটির সুবিধার্থে এই যে 10.40, এটাকে আমরা শুধু 10 লিখছি। তাহলে 10 দিয়ে 40কে কাটা দিলে কত হয়, 4। কিন্তু মানটা 4-এর চাইতে একটু কম হবে, কারণ কি, এই যে 40টা আমরা বাদ দিয়ে দিছি, 40 সহ ভাগ করলে কি হইতো, একটু বেশি আসতো, মানে মানটা একটু কম আসতো আর কি। তাহলে দেখো এখানে 4 আসছে, তার মানে মানটা কি হবে, মানে 4-এর চাইতে কম, কিন্তু 4-এর কাছাকাছি হবে অবশ্যই। দেখো 4-এর এখানে মান আছে 3.6 আর একটা 3.8, তাহলে অ্যান্সার আমাদের কোনটা হবে, এই যে 3.84। 4-এর কাছাকাছি, 3.6টা 4 থেকে অনেক দূরে, এটা অ্যান্সার হবে না। তাহলে 4-এর কাছাকাছি অ্যান্সার কোনটা হবে, 3.84। আমরা এভাবে ক্যালকুলেশন করতে পারি। এখন ক্লিয়ার কি না, ইসরাত, সুলতানা, নাভা দুইজনই? ক্লিয়ার হয়েছে কিনা একটু বলো। কমেন্টস করো যে ক্লিয়ার হয়েছে কিনা, নাভা, ইসরাত, সুলতানা। বাকিদের কি ক্লিয়ার? বাকিরা কমেন্টস করো তো, বাকিরা কি বুঝছো কিনা। দেখো নেক্সট টপিকসে যাচ্ছি। পরিমাপ, হ্যাঁ, নেক্সট টপিকস হচ্ছে আমাদের কি, পরিমাপের যে ক্ষেত্রফল। তাহলে পরিমাপের যে ক্ষেত্রফলের সূত্রগুলো, যে ক্ষেত্রফল সূত্র কত, 4πr²। 4πr²। গোলকের আয়তন কত, 4/3πr³। সিলিন্ডারের ক্ষেত্রে আয়তন কত, πr²l। আয়তনের সূত্রগুলা সিলিন্ডারের ক্ষেত্রে একটু ভিন্ন, πr²l। তাইলে ওই যে আমরা যে ত্রুটির অঙ্ক করলাম, সেই ক্ষেত্রে দেখো ওই যে এখানে কিন্তু r³ আছে, আর এটার ক্ষেত্রে r²l। ঠিক আছে। তাহলে সিলিন্ডার উল্লেখ থাকলে আমাদের ওই যে 3-এর পরিবর্তে কত গুণ হবে, 2 গুণ হবে, কারণ কি, আর এর সাথে স্কয়ার সম্পর্ক। এখানে এটা আয়তন হইলেও আর এর সাথে কি সম্পর্ক, স্কয়ার। এলটা হচ্ছে কি, দৈর্ঘ্য। একটা কোশ্চেন দেখো, একটা সিলিন্ডারের দৈর্ঘ্য কত, 7/22 মিটার। একটা সিলিন্ডারের দৈর্ঘ্য কত, 7/22 মিটার। উহার আয়তন 4/4 মিটার কিউব হলে ব্যাস কত হবে? আয়তন যদি 4 মিটার কিউব হয়, ব্যাস কত? জাহাঙ্গীরনগর 14-15। তাহলে আমরা আয়তন সমান দেওয়া আছে কত, 4। এটা কি আসলে, সিলিন্ডার। সিলিন্ডারের আয়তন আমরা কি জানি, πr²l। এটা হচ্ছে সিলিন্ডার আয়তন, এটা সমান দেওয়া আছে কত, 4 মিটার কিউব। সিলিন্ডারের আয়তন 4 মিটার কিউব। এখন আমাদের চাইছে ব্যাস কত, ব্যাস। তাহলে দেখো, পায়ের মান আমরা জানি কত, 22/7। পায়ের মান আমরা জানি কত, 22/7। এটা কে দিছে, ভাস্করাচার্য। এটাও কিন্তু আসে, পায়ের মান 22/7 কে দিয়েছে, ভাস্করাচার্য। হ্যাঁ,
গুণন আর স্কোয়ার। এল এর মান দেওয়া আছে কত, দৈর্ঘ্য কত, 7/22, 7/22 ইকুয়াল টু কত, 4। 22 কাটা, 7 কাটা, তাহলে আর স্কোয়ার সমান কত, 4। সুতরাং আর সমান কত, 2 মিটার। কিন্তু বলছে দেখো ব্যাস কত, তাহলে আমরা পাইছি কি ব্যাসার্ধ। তাহলে বলছে ব্যাস কত, আমরা পাইছি কি ব্যাসার্ধ পাইছি। তাহলে ব্যাসার্ধরে আমরা কি করে দিব, 2 দিয়ে গুণ করে দিব। তাহলে আমাদের এটা হচ্ছে কি পাওয়া যাবে, ব্যাস। তাহলে ব্যাস ইকুয়াল 2r। তাহলে 2 গুণন 2 ইকুয়াল টু কত, 4 মিটার। তাহলে ব্যাসটা কত হবে, 4 মিটার। তাহলে আর সমান 2 মিটার যদি পাই, তাহলে ব্যাস হচ্ছে কত, 4 মিটার। একটা সিলিন্ডারের দৈর্ঘ্য দেওয়া আছে 7/22, আয়তন দেওয়া আছে 4, আর ব্যাস চাইছে। তাহলে আমরা আয়তন জানি পাই আর স্কোয়ার এল সমান কত, 4। পায়ের মান জানি 22/7। 3.14টা আসলে ওই যে 22/7 ভাগফলটা। হ্যাঁ, তুমি 22কে 7 দিয়ে ভাগ করো, দেখবা 3.1416 আসে। আর এল এর মান দেওয়া আছে কত, 7/22, কাটাকাটি করলে আর স্কোয়ার সমান 4, তাহলে আর সমান 2, ব্যাস কত, 4 মিটার। এটা বুঝছো কিনা, পরিমাপের যে ক্ষেত্রফল আয়তনগুলা, এটা বুঝছো কিনা। কমেন্টস করো যে বুঝতে পারছো কিনা। আচ্ছা দেখো, এখন আমাদের হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক ও লঘিষ্ঠ গণন। ভার্নিয়ার ধ্রুবক এ অধ্যায়ের লাস্ট কোশ্চেন বা লাস্ট টপিকস। হ্যাঁ, তাহলে এই অধ্যায় থেকে ম্যাথমেটিক্যাল পার্টের লাস্ট টপিকস, ভার্নিয়ার ধ্রুবক ও লঘিষ্ঠ গণন। ভার্নিয়ার ধ্রুবক কত হবে, ভার্নিয়ার ধ্রুবক ইকুয়াল টু জানি, ভার্নিয়ার ধ্রুবক মানে হচ্ছে এই যে ভিসি, সি মানে হচ্ছে কনস্ট্যান্ট, ভার্নিয়ার কনস্ট্যান্ট ইকুয়াল টু কত, এস ডিভাইডেড বাই এন। এস মানে কি, মূল স্কেলের ক্ষুদ্রতম 1/ভাগের দৈর্ঘ্য। মূল যে স্কেল আছে এটার ক্ষুদ্রতম 1/ভাগের দৈর্ঘ্য। আর এন মানে হচ্ছে ভার্নিয়ার স্কেলে যে কয়টা ভাগ আছে। ভার্নিয়ার স্কেলে যদি 100 ভাগ থাকে তাহলে এন সমান 100, 20টা ভাগ থাকলে এন সমান 20, 50টা ভাগ থাকলে এন সমান কত, 50। তাহলে মূল স্কেলের ক্ষুদ্রতম 1/ভাগের দৈর্ঘ্য ডিভাইডেড বাই কত, ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। তাহলে এখন দেখো আরেকটা আছে লঘিষ্ঠ গণন, এলসি। এটা হচ্ছে পিস ডিভাইডেড বাই বৃত্তাকার স্কেলের ভাগ। বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, আর উপরে কি, পিচ। পিচ মানে হচ্ছে বৃত্তাকার স্কেলের একবার ঘুরলে, এই যে একবার যদি ঘুরে বৃত্তাকার স্কেলটা, তাহলে যে রৈখিক সরণ হয়, যতটুকু রৈখিক সরণ হয়। কোশ্চেন দেখলে ক্লিয়ার হয়ে যাবে। দেখো, একটা স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান কত, 1 মিলিমিটার, এবং ভার্নিয়ার স্কেলের 20 গড়ের প্রধান স্কেলের 19 গড়ের সমান। ভার্নিয়ার স্কেলের 20 গড়, প্রধান স্কেলের 19 গড়ের সমান। ওই স্কেলের ভার্নিয়ার ধ্রুবক কত। রাজশাহী বিশ্ববিদ্যালয় 18, 19, 15, 16, ঢাকা বিশ্ববিদ্যালয় 11, 12 এটা আসছে। হ্যাঁ, তাহলে দেখো ভার্নিয়ার স্কেলে ভাগ আছে কয়টা, 20টা। তাহলে আমাদের বিসি ইকুয়াল হবে নিচে 20। ভার্নিয়ার স্কেলে ভাগ আছে কয়টা, 20টা। তাহলে এই যে নিচে এন এর মান 20, আর বলছে এই যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক গড়ের দৈর্ঘ্য কত, 1 মিলিমিটার। তাহলে উপরে 1, উপরে কত হবে, 1।
তাহলে এই যে 1কে 20 দিয়ে ভাগ করলে কত হয়? 0.05 মিলিমিটার। ঠিক আছে, তাহলে দেখো এই যে 1কে আমরা 20 দিয়ে ভাগ করে দিছি, 20 দিয়ে ভাগ করলে কত হয়? 0.05। তাহলে দেখো নেক্সট আরেকটা কোশ্চেন, এইখানে আরেকটা কোশ্চেন দেখো, চিটাগাং বিশ্ববিদ্যালয়ে আসছে গতবারের আগের বার 18-19, যে প্রতি সেন্টিমিটারে 20টি ভাগ হলে বলে দিছে 1 সেন্টিমিটারের ভিতরে আবার ভাগ আছে কয়টা? 20টা। আর মূল স্কেলের ভাগ দেওয়া ছিল 50টা। তাহলে এই যে মূল স্কেলের ভাগ হচ্ছে 50, আর এটার ভার্নিয়ার ধ্রুবক কত হবে? প্রতি সেন্টিমিটারের মধ্যে আবার ভাগ আছে 20টা করে। তাহলে এই যে এইখানে আবার 1 বাই কত? 20। এটা হচ্ছে মূল স্কেলের ভাগ, আবার এই 1 সেন্টিমিটারে ভাগ আছে 20টা, 1/b ডিভাইডেড বাই 50। তাহলে এটার মান কত হবে? 10⁻⁻⁴ কি সেন্টিমিটার। যে এককে ছিল ওই একক হবে আর কি, একক যেটা ছিল ওইটাই হবে। তাহলে এখানে দেখো এই যে প্রতি সেন্টিমিটার আছে, তাহলে সেন্টিমিটার 1 বাই কত? 100, 1/1000, 1000 যদি করি তাহলে 10⁻³ সেন্টিমিটার। এটা চিটাগাং বিশ্ববিদ্যালয়ে আসছে 18-19-এ। হ্যাঁ, তারপরে দেখো একটা স্ফেরোমিটারের গোলাকার স্কেল, একটা স্ফেরোমিটারের গোলাকার স্কেল 100টি দাগে সমানভাবে চিহ্নিত করা আছে। গোলাকার স্কেলের একবার পূর্ণ ঘূর্ণ আবর্তনে রৈখিক স্কেল কত যায়? এই যে রৈখিক স্কেলের যে দূরত্ব 0.01 সেন্টিমিটার, লঘিষ্ঠ ধ্রুবক কত? এলসি ইকুয়াল টু কি? এই যে যে পরিমাণ যায় একবার ঘূর্ণনে রৈখিক সরণ ডিভাইডেড বাই কি? বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। তাহলে এলসি ইকুয়াল টু কত হবে? 100, ভাগ আছে কয়টা? 100টা, আর উপরে হবে কত? 0.01। তাহলে 100 0.01 করলে কত হবে? 0. তাহলে 1 গুণন 10⁻⁴ কত? 4, 10⁻⁴ সেন্টিমিটার। তাহলে 1 ইন্টু কত? 10⁻⁴ সেন্টিমিটার। এই 10⁻⁴ সেন্টিমিটার মানে আবার আমরা লিখতে পারি 1 মাইক্রোমিটার। আমরা আগেই শিখছি 1 মাইক্রন সমান কি? 10⁻⁴ সেন্টিমিটার। তাহলে এই যে স্লাইড ক্যালিপার্স বৃত্তাকার স্কেলের যে ভাগ সংখ্যা, এটা মোট ভাগ সংখ্যার উপরে হচ্ছে কি? এই যে ক্ষুদ্রতম 1 ভাগের দৈর্ঘ্য। আবার চিটাগাংয়ে দেখো কি করছে, 1 ভাগের মধ্যে আবার 20টা বানাইছে। প্রতি সেন্টিমিটারে কি করছে? 1/20। এই 1/20টা হবে উপরে, আর মোট স্কেলের ভাগ সংখ্যাটা হবে কোথায়? নিচে। মোট স্কেলের ভাগ ছিল 50টা। এটা একটু পেজ দিয়ে দিছে চিটাগাং বিশ্ববিদ্যালয়ে গতবারের আগের বার। তাহলে এগুলো আমাদের আশা করি পারা যাবে। এখন বুঝছো কিনা এটা? এই যে লঘিষ্ঠ গণন আর একটা ভার্নিয়ার ধ্রুবক সবার কি ক্লিয়ার কিনা? কমেন্টস করো তো দ্রুত। এই অধ্যায় শেষ। চন্দ্রিকা ক্লিয়ার, আর কেউ? রোমান ক্লিয়ার, কানিস ফাতেমা ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, তাহলে মোটামুটি সবাই বুঝতে পারছো। দেখো এখন হচ্ছে আমাদের আদর্শ গ্যাস। তাহলে আমরা আদর্শ গ্যাস থেকে পড়বো। দেখো আদর্শ গ্যাসের ম্যাক্সিমাম কোশ্চেনগুলো ক্যালকুলেটর ইউজ করা লাগে, আর যেগুলা ইউজ ছাড়া করা যায় এগুলো আমরা শিখবো। আর ইউজ যেগুলা করা লাগে ওগুলা সূত্রটা জেনে রাখবো, যেগুলাতে ইউজ করা যায় ওগুলা ক্যালকুলেটরে মান বসায় দিলে অ্যান্সার চলে আসবে। দেখো আদর্শ গ্যাসে হচ্ছে, আদর্শ গ্যাস কোনগুলা? বাস্তব গ্যাসগুলা কখন আদর্শ গ্যাসের মতো আচরণ করে? উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপে বাস্তব গ্যাসসমূহ কি করে?
এ দেখা যাচ্ছে না? সবার এখানে কি দেখা যায় না? দেখো তো, দেখ ক্লিয়ার কিনা। সবাই কি দেখতে পাচ্ছ? না ভাই, এখন কি দেখা যায়? আচ্ছা, সবাই বলছে দেখা যায়। দেখো, তাহলে হচ্ছে আদর্শ গ্যাস কখন আদর্শ গ্যাস হয়? উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপে বাস্তব গ্যাস সমূহ কি করে? আদর্শ গ্যাসের মতো আচরণ করে। তাহলে আদর্শ গ্যাস হইতে গেলে কি করতে হয়? কখন আচরণ করে আদর্শ গ্যাসের মতো? উচ্চ তাপমাত্রা, নিম্ন চাপ, প্রেসারটা হয় লো আর টেম্পারেচারটা কি হয়? হাই হয়। মানে উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে। এটা অনেক জায়গায় আসে যে কখন আদর্শ গ্যাসের মতো আচরণ করে। তাহলে এটা হচ্ছে কি হবে? উচ্চ তাপমাত্রা, নিম্ন চাপ। দেখো, আদর্শ গ্যাসের সমীকরণ আমরা জানি পিবি সমান কত? এনআরটি। এন হচ্ছে কি? মূল সংখ্যা। এনআরটি, এন হচ্ছে কি? মূল সংখ্যা। মূল সংখ্যা আমরা কিভাবে বের করি? এই যে এম বাই হচ্ছে এম, ক্যাপিটাল স্মল বাই ক্যাপিটাল। এই ক্যাপিটাল এমটা হচ্ছে কি? আণবিক ভর। আর এই এমটা হচ্ছে গ্রামে প্রকাশিত ভর। গ্রামে প্রকাশিত ভর। এখন দেখো, 22 গ্রাম CO2 সমান কত মোল? 22 গ্রাম CO2 কার্বন ডাইঅক্সাইড সমান কত মোল? কেমিস্ট্রি পড়াচ্ছে একটু। তাহলে 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড সমান মূল হবে কত? ওই যে এম, এম মানে কত? 22। আর কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর কত? 44। তাহলে কত? 0.5 মোল। 0.5 কি? মোল। তাহলে এইভাবে আমরা কত মোল গ্যাস আছে এটা আমরা বের করে নিতে পারি। হ্যাঁ, তারপরে অক্সিজেনের আণবিক ভর হচ্ছে আমরা জানি যে 32। তাহলে যদি বলে 64 গ্রাম অক্সিজেন সমান কত মোল? 64 গ্রাম অক্সিজেন, 64 গ্রাম O2, তাহলে সমান কত হবে? 2 মোল। কারণ কি? এই যে 32 দিয়ে ভাগ করে দিলে কত হয়? 2 মোল। এখন দেখো, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, চাপীয় সূত্র, রেনুর চাপীয় সূত্র। এই সূত্রটা দিছে রেনু। বয়েলের সূত্রটা কিরকম? যে আয়তনের সাথে চাপের সম্পর্ক ব্যস্তানুপাতিক। চাপ 2 গুণ হইলে আয়তন অর্ধেক। চাপ অর্ধেক হইলে আয়তন কত হয়? 2 গুণ। কখন? যখন টেম্পারেচার কি হয়? কনস্ট্যান্ট। যখন টেম্পারেচার কনস্ট্যান্ট। চার্লসের সূত্র, এই চার্লসের সূত্রটা হচ্ছে যে চাপ কি থাকবে? স্থির। এই যে চার্লসের যে চ আছে, এই চতে কি? চাপ। চাপ কনস্ট্যান্ট। চাপ যদি কনস্ট্যান্ট হয়, ভি এর সাথে টি এর কি সম্পর্ক? সমানুপাতিক। আর রেনুর চাপীয় সূত্র, চাপীয় সূত্রটা হচ্ছে যে পি এর সাথে কি? টি কনস্ট্যান্ট। ভিটা হবে কি? না, পি এর সাথে টি সমানুপাতিক, বি হবে কি? কনস্ট্যান্ট। তাহলে এগুলো হচ্ছে কি? গ্যাসীয় সূত্র। এই তিনটা সূত্র আমাদের জানা হয়ে গেল। যে বয়েলের সূত্র হচ্ছে ভি প্রপোর্শনাল 1/p, চার্লসের ভি প্রপোর্শনাল টি। চার্লসের থেকে চ থেকে আমরা শিখবো যে এটাতে কি থাকে? চাপ কনস্ট্যান্ট থাকে। আর চাপীয় সূত্র থেকে কি? পি প্রপোর্শনাল টু টি। দেখো, থিওরি টাইপ কিছু কোশ্চেন আসে। পরম শূন্য তাপমাত্রা কত? পরম শূন্য তাপমাত্রা হচ্ছে কি? 0 কেলভিন অথবা -273 ডিগ্রি সেন্টিগ্রেড। 0 কেলভিন অথবা কত? -273 ডিগ্রি সেন্টিগ্রেড। পরম শূন্য তাপমাত্রার ক্ষেত্রে কি কি শূন্য হয়? আয়তন শূন্য, চাপ শূন্য, গতিশক্তি শূন্য। পরম শূন্য তাপমাত্রায় আয়তন শূন্য, চাপ শূন্য, গতিশক্তি শূন্য। আয়তন, তাপমাত্রা ও চাপ, এই তিনটা হচ্ছে গ্যাসের কি রাশি? চলরাশি। তার মানে এই তিনটা, এই যে আয়তন, তাপমাত্রা, চাপ, মেইনলি এই তিনটা নিয়ে আমাদের এই গ্যাস, আদর্শ গ্যাসের আলোচনা। আয়তন, তাপমাত্রা এবং কি? চাপ। প্রমাণ তাপমাত্রা আমরা জানি 0 ডিগ্রি সেন্টিগ্রেড 273.16 কেলভিন। এটা ত্রৈধ বিন্দুর তাপমাত্রা বলা হয় আর কি। তাহলে ত্রৈধ বিন্দুটা কি? যে বিন্দুতে কি থাকে?
ওই যে সাম্য অবস্থায় থাকে তিনটা ধর্মই, জলীয় বাষ্প, তারপরে তরল পদার্থ, কঠিন, কঠিন, তরল, গ্যাসীয়, তিনটাই কি থাকে, সাম্য অবস্থায় থাকে ত্রৈধবিন্দুতে। প্রমাণ চাপ 1 অ্যাটমসফিয়ার 760 মিলিমিটার এইচজি অথবা 76 সেন্টিমিটার এইচজি অথবা 0.76 মিটার এইচজি পারদ চাপ। এইচজি মানে হচ্ছে কি পারদ চাপ, আর এইখানে হচ্ছে অথবা কি 1.013 গুণন 10⁵ নিউটন মিটার ইনভার্স 2। এটা 1 নিউটন মিটার ইনভার্স 2 মানে হচ্ছে কি 1 প্যাসকেল। নিউটন মিটার ইনভার্স 2 মানে হচ্ছে 1 প্যাসকেল। তাহলে একক প্যাসকেলেও হইতে পারে অথবা নিউটন মিটার পার সেকেন্ড স্কোয়ার, নিউটন মিটার পার মিটার স্কোয়ার, এটাতেও হইতে পারে। দেখো সার্বজনীন গ্যাস ধ্রুবক, এটা হচ্ছে কি আর, সার্বজনীন গ্যাস ধ্রুবক। তাহলে আর এর মানটা আমরা কত জানি, আর এর মান জানি 8.314 জুল পার মোল পার কেলভিন। আরেকটা আছে 0.0821 লিটার অ্যাটমসফিয়ার এককে, লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। এই দুইটা মান, তবে আমাদের অল টাইম ইউজ হয় এটাই যে 8.314। তাহলে এখানে আমরা আদর্শ গ্যাস, উচ্চ তাপমাত্রা, নিম্ন চাপ, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, চাপীয় সূত্র, কিভাবে আমরা মূল বের করতে পারি, কত মূল, এটা শিখছি। পরম শূন্য তাপমাত্রায় কি কি শূন্য হয় এগুলা শিখছি। তাহলে এটা আমরা আশা করি পারবো। এখান থেকে থিওরি টাইপ কোশ্চেন আসে, হ্যাঁ, ম্যাথ টাইপ। দেখো ম্যাথ টাইপের কি টাইপের কোশ্চেন আসে, যে স্থির চাপে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 2 লিটার বাতাসের আয়তন 4 লিটার করতে কত তাপমাত্রায় নিতে হবে। চাপ কি আছে, স্থির, কার সূত্র, চার্লসের। চাপ স্থির মানে কি, চার্লসের সূত্র। 27 ডিগ্রি তাপমাত্রার 2 লিটার বাতাসের আয়তন 4 লিটার করতে, আয়তন 2 গুণ করছে, বি ইকুয়াল 2 গুণ হলে টি ইকুয়াল কত হবে, 2 গুণই হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগরে আসছে, কারণ কি বি প্রপোর্শনাল টু হচ্ছে টি, টি এর সাথে ভি এর কি সম্পর্ক, সমানুপাতিক। বি যদি 2 গুণ হয় টিও কি হবে, 2 গুণ হবে। তাহলে হচ্ছে ভি যদি 2 থেকে কত হয়, 4 লিটার হয়, তাহলে টি কত হবে, টি টু ইকুয়াল টু 2 গুণন কত, 27 রে কি ডিরেক্ট 2 দিয়ে গুণ করে দিয়ে 54 হবে না। এই অবশ্যই মাস্ট বি কেলভিনে নিতে হবে। যে কোনো কিছু করতে গেলে আমাদের মাস্ট বি কি করতে হবে, সেন্টিগ্রেডকে আমাদের কেলভিনে নিতে হবে, সেন্টিগ্রেডকে মাস্ট বি কেলভিনে নিতে হবে। তাহলে 27 কেলভিন মানে কত, ডিগ্রি মানে 300 ইকুয়াল টু 600 কেলভিন। এই 600 কেলভিনকে আবার আমরা যদি সেন্টিগ্রেডে নেই তাহলে কত হয়, 327 ডিগ্রি সেন্টিগ্রেড, 327 ডিগ্রি সেন্টিগ্রেড। এ দেখো যদি তুমি 27কে 2 দিয়ে গুণ করে দিতা কত ডিগ্রি হইতো, 54, কিন্তু কেলভিনে নেওয়ার পর করছো কত হয়েছে, 327। তাহলে 54 আর 27 কত ডিফারেন্স। তাহলে অবশ্যই কি করতে হবে, তাপমাত্রাকে কেলভিনে নিয়ে তারপরে যা করার 2 গুণ করতে পারো, 3 গুণ করতে পারো। সেন্টিগ্রেডকে ডিরেক্ট 2 গুণ করা যাবে না, এটা মাথায় রাখতে হবে। এ নাম্বার অপশনে থাকবে, এ নাম্বার অপশনে কি থাকবে, 54 ডিগ্রি। আর ডিতে থাকবে কি 327। এ নাম্বারে থাকবে 54 ডিগ্রি আর ডিতে থাকবে কি 327। তুমি এটা দেখে এটাই দেখায় আসবা, বাসায় এসে বলবা পরীক্ষা খুব ভালো হয়েছে, কিন্তু তুমি কি 0। ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে সেন্টিগ্রেডকে মাস্ট বি কেলভিনে নিতে হবে। নেক্সট, একটা আদর্শ গ্যাস নমুনার তাপমাত্রা 20 ডিগ্রি সেন্টিগ্রেড, যদি নমুনার চাপ ও আয়তন 2 গুণ করা হয় তবে পরিবর্তিত তাপমাত্রা কত। একটা আদর্শ গ্যাস নমুনার তাপমাত্রা কত, 20 ডিগ্রি, যদি নমুনার চাপ দ্বিগুণ করছে, আয়তনও দ্বিগুণ করছে, নতুন তাপমাত্রা কত। দেখো ভি প্রপোর্শনাল টু টি, পি প্রপোর্শনাল টু কি টি, ভিও দ্বিগুণ করছে, পি দ্বিগুণ করছে,
আয়তন চাপ দুইটাই দ্বিগুণ, তাহলে টি কত হবে? টি ইকুয়াল টু হবে 4 গুণ হবে 2, এটাও 2, সমানুপাতিক গুণন কত? 20। এই যে 20 ডিগ্রি আছে, ডিগ্রিটা আমরা হচ্ছে ভাঙায় নিতে হবে। 20 ডিগ্রি সমান কত হয়? 293। এই 4 গুণন 293, তাহলে গুণ করে দাও কত হয়? 3 4 12, 2 হাতের 1, 37, 972 কেলভিন। 972 কেলভিন, অথবা এটার যদি তোমরা সেন্টিগ্রেডে নাও তাহলে 273 মাইনাস করে দিতে হবে। হ্যাঁ, তাহলে 273 যদি মাইনাস করে দাও তাহলে কত হবে? 699 ডিগ্রি সেন্টিগ্রেড। 699 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে দেখো এই টিটা এইভাবে হলো। এটার মেইন সূত্রটা কি? এই যে P1 V1 ডিভাইডেড বাই T1 ইকুয়াল টু P2 V2 ডিভাইডেড বাই কি? T2। এই এত বড় সূত্র লেখা আমরা হিসাব করতে গেলে আমাদের কি হয়ে যাবে? সময়ে কোলাবে না। এই যে P1 V1 T1 P2 V2 T2, এত সূত্র লেখার আমাদের সময় নাই। আমাদের সময় হচ্ছে আমরা এটাও দ্বিগুণ করছে, এটাও দ্বিগুণ করছে, তাহলে টি হয়ে যাবে কত? 2 2 4, কারণ সমানুপাতিক। আর 20 ডিগ্রি আছে, 20 ডিগ্রি মানে 293 ক্যালভিন, এটারে 4 দিয়ে গুণ করলে 972 ক্যালভিন। 972 ক্যালভিনটা আবার আমরা সেন্টিগ্রেডে নিলে কি হয়? 699 ডিগ্রি সেন্টিগ্রেড। 699 ডিগ্রি সেন্টিগ্রেড। দেখো, স্বাভাবিক তাপমাত্রা ও চাপে কিছু পরিমাণ শুষ্ক বায়ুকে সমন্বিত করে আয়তন অর্ধেক করা হলো। চূড়ান্ত চাপ কত? আয়তন অর্ধেক করা হলো। আয়তন যদি অর্ধেক করে তাহলে চাপ কত হবে? ভি প্রপোর্শনাল 1/p। এটাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে। হ্যাঁ, এই উপরেরটাও ঢাকা বিশ্ববিদ্যালয়, সবগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন, জাহাঙ্গীরনগরে আসছে। দেখো, তাহলে ভি প্রপোর্শনাল টু 1 কত? পি। আয়তন অর্ধেক করলে পি কত হবে? ভি যদি অর্ধেক করো তাহলে পি ইকুয়াল টু কত হবে? 2 গুণ। পি ইকুয়াল টু কত হবে? 2 গুণ। তাহলে P2 ইকুয়াল টু কত হবে? 2 গুণন 1.013 গুণন 10⁵। প্রমাণ চাপ যেটা আছে, আর এটা দেখো, এই যে স্বাভাবিক মানেই কি? স্বাভাবিক তাপমাত্রা চাপ মানে হচ্ছে ওইটাই, মানে প্রমাণ চাপ। তাহলে 2.026 10⁵ প্যাসকেল। 2 দিয়ে গুণ করে দিছি। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমাদের কি? আয়তন যদি অর্ধেক করে চাপ কত হয়ে যাবে? 2 গুণ। সোজা হিসাব, আমাদের এগুলা করারও দরকার নেই। আমরা অপশন দেখব, অপশনে দেখব যে কোনটাতে 2 গুণ আছে, ওইটাই অ্যান্সার। এই যে উপরে যেটা বললাম যে সূত্র লেখা যদি তুমি হিসাব করতে যাও তাহলে হচ্ছে সময়ের অনেক বেশি সময় লাগবে। যেহেতু সম্পর্ক জানো, তাহলে আমরা ডিরেক্ট বসায় দিব। 4 ইন্টু কত? এত। এইটা ক্লিয়ার কিনা একটু বলো তো? এই P1 V1 P2 V2 ক্লিয়ার কিনা? দ্রুত বলো। ক্লিয়ার হয়েছে কিনা একটু কমেন্টস করো। যে এই আয়তন চাপ তাপমাত্রা এটা থেকে যে কোনো কোশ্চেন আসলে আমরা হচ্ছে সলভ করতে পারবো। আর মাস্ট বি কি করতে হবে? সেন্টিগ্রেডকে ক্যালভিনে নিতে হবে। শুধু যে আদর্শ গ্যাস এটা না, কেমিস্ট্রিতেও প্লাস হচ্ছে এই যে তাপগতিবিদ্যা, এই সব জায়গাতে যত জায়গার টেম্পারেচার আছে সব জায়গায় হচ্ছে আমাদের কি করতে হবে? সেন্টিগ্রেডকে মাস্ট বি কেলভিনে। খাতায় লেকচার যে নোট করবা ওইখানে লিখে দিবা সেন্টিগ্রেডকে কেলভিনে নিয়ে হিসাব করতে হবে। এই 2 জন বলছে ক্লিয়ার, অহনা আর হচ্ছে চন্দ্রিকা, স্বর্ণালী ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে। হ্রদের গভীরতা, হ্যাঁ খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস। হ্রদের গভীরতা কত? দেখো, কোন হ্রদের তলদেশ থেকে পানি উপরিতলে উঠে আসায় একটা বায়ু
বুদবুদের আয়তন কত হয়? 5 গুণ হয়। বায়ুমণ্ডলের চাপ 10⁵ নিউটন পার মিটার স্কয়ার হলে হ্রদের গভীরতা কত? বায়ুমণ্ডলের চাপ বলছে কত? 10⁵ নিউটন মিটার স্কয়ার। তাহলে বুদবুদের আয়তন কত হয়? 5 গুণ হয়। এটা হচ্ছে বড় নিয়মে যদি করতে যাও তাহলে ব্রড নিয়মে 1 পাতা লাগে, হ্যাঁ, ফুল 1 পেজে কুলাবে না এটা ব্রড নিয়মে করতে গেলে। তাহলে আমরা এটা 1 সেকেন্ডে যাতে করতে পারি, শর্টকাট রুলস। তাহলে এটা হচ্ছে আমরা কি শিখব? শর্টকাট ট্রিক্স। শর্টকাট ট্রিক্সগুলো তোমরা লিখে নাও। দেখো, এটা হচ্ছে আয়তন n গুণ হইলে, বলছে কি এটাতে? বলছে আয়তন n গুণ। আয়তন n গুণ হলে হ্রদের গভীরতা, হ্যাঁ, হ্রদের গভীরতা সাপোজ এইচই শিখলাম, এইচ ধরে নাও, ইকুয়াল টু কত হবে? n-1 গুণন 10.2 মিটার। তাহলে আয়তন n গুণ হলে হ্রদের গভীরতা কত হবে? n-1 এর সাথে কি করব? 10 দিয়ে গুণ করে দিব। এটার মেইন সূত্রটা হচ্ছে যে এটা n-1 ডিভাইডেড বাই রো জি, এনে আছে কি পি। এই যে রোটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন কিন্তু এটা শুধু পানির ক্ষেত্রে, শুধু কি পানি, মানে হ্রদ যদি পানির হয় বা কিছু না বলা থাকে, হ্রদ মানে আসলে পানি, কিন্তু যদি বইলা দেয় অন্য একটা কিছু ঘনত্ব দেওয়া আছে, তখন ক্যালকুলেটারে করবা, এই যে এই সূত্র দিয়ে করবা, n-1 পি রো জি। রোটা হচ্ছে কি, এখানে পানির ঘনত্ব 1000, যদি ঘনত্ব দেওয়া থাকে চেঞ্জ করা, তাহলে ওইটা ক্যালকুলেটার ইউজ আছে এরকম বিশ্ববিদ্যালয়ে আসবে, থাকলেও এটা হিসেব করবা। দেখো, এটার সূত্র হচ্ছে তাহলে n-1 কত? 10.2। তারপরে দেখো, ক্ষেত্রফল n গুণ হলে, ক্ষেত্রফল যদি n গুণ হয়, h ইকুয়াল টু কত হবে? n² - 1 গুণন 10.33। 10 পয়েন্ট কত? 33। ক্ষেত্রফল আরেকটা আছে কি? ব্যাসার্ধ বা ব্যাস, ব্যাস বা ব্যাসার্ধ n গুণ হলে h ইকুয়াল টু কত হবে? n³ - 1 গুণন 10.33। যদি 10.33 দিয়ে গুণ করতে সমস্যা হয়, 10.2 দিয়ে গুণ করেও এটার চাইতে মান বাড়ায় দিতে হবে। শুধুমাত্র আয়তনের ক্ষেত্রে হচ্ছে কি 10.2, আর বাকিগুলার ক্ষেত্রে কি করা হবে? 10.33। সূত্র কি? আয়তন n গুণ হলে h সমান কত হবে? n-1 ইন্টু 10.2। ক্ষেত্রফল n গুণ হলে কত হবে? h ইকুয়াল টু n² - 1। এই যে 10.2, এই মানটা কই থেকে আসছে? এই যে পি বাই রো জি, এটার মানই হচ্ছে কত? 10.2। পি এর মান 10⁵, আর রো এর মান 10³, আর এই জি এর মান 9.8। এটা দিয়ে যদি ভাগ করে দাও, এটার মান আসে 10.2। 10.2 এই জায়গা থেকে আসলে এখানে আসছে 10.2। দেখো, তাহলে এই কোশ্চেনের অ্যান্সার কত হবে? যে আয়তন কত বলছে? 5 গুণ, তাহলে এটার সলিউশন কত হবে? 5-1 গুণন 10.2, তাহলে কত হবে? 40.8 মিটার। 40.8 মিটার। কোন হ্রদের তলদেশ থেকে পানি উপরিতলে উঠে আসায় বুদবুদের আয়তন বলছে, আয়তন 5 গুণ, বায়ুমণ্ডলে চাপ দেওয়া আছে, গভীরতা কত? আয়তন n গুণ হইলে সূত্র কি? n-1 ইন্টু 10.2, 5-1 4 ইন্টু 10.2, 40.8 মিটার। এই হ্রদের গভীরতার এই বিষয় ক্লিয়ার কিনা? 2-1 জন কমেন্ট করো, তাহলে হবে। 2-1 জন। হ্রদের গভীরতা যদি ক্ষেত্রফল থাকে n², ব্যাস বা ব্যাসার্ধ থাকে n³, আয়তন থাকলে n।
আচ্ছা ক্লিয়ার, দুইজন কমেন্ট করছে, ক্লিয়ার, তাহলে শেষ। এই যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ, মূল গ মূল গট বর্গবেগ রুট মিটার, হ্যাঁ সেকেন্ড, এটা দেখো মূল গট বর্গবেগ আরএমএস বেগ আর কি, সি আরএমএস, এটা সমান কত হয়, √3RT ডিভাইডেড বাই এম। সি আরএমএস সমান সূত্র হচ্ছে √3RT ডিভাইডেড বাই এম। এম হচ্ছে কি আণবিক ভর, এম আণবিক ভর। তাহলে এই যে দেখো সম্পর্কগুলো মাস্ট বি যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, প্রতি বছরই আসে, এবারও 4-5টাতে আসছে। সিআরএমএস প্রপোর্শনাল টু কত, এই যে টি এর সাথে কি সম্পর্ক, বর্গমূলের সমানুপাতিক, এম কনস্ট্যান্ট। ফিজিক্স মানেই সমানুপাতিক ব্যস্তানুপাতিক সম্পর্ক, এটা এটা হচ্ছে মেইনলি, ভালো করে যদি বুঝতে পারো তাহলে ফিজিক্স অনেকটা সহজ হয়ে যাবে। সমানুপাতিক ব্যস্তানুপাতিক বুঝতে হবে। সিআরএমএস সমান কি √, কত টি, সিআরএমএস প্রপোর্শনাল 1/√m, বর্গমূলের ব্যস্তানুপাতিক, টি কনস্ট্যান্ট, এম কনস্ট্যান্ট। আরেকটা সূত্র আছে সিআরএমএস এর, 3p/ρ, রো মানে হচ্ছে কি ঘনত্ব, 3p/ρ। এই রো সমান আবার আমরা জানি m/b, ঘনত্ব সমান কি ভর বাই আয়তন। তাহলে এইখানে যদি বসাই তাহলে এই ভিটা উপরে চলে যাবে, 3pv/ কত m, এটা p, 3pv/ কত m। তাহলে দেখো এই এম এর সাথে আবার সম্পর্ক আসতেছে, তাই এত ডিপ আসলে আসে না, তারপরে আমি শিখাই রাখলাম। সিআরএমএস এর সাথে কি সম্পর্ক, পি এর চাপের, চাপ, আর এটা ঘনত্ব, পি আর রো একই দেখা যায়, হ্যাঁ, উপরেরটা পি নিচেরটা রো। পি এর সাথে সম্পর্ক বর্গমূলের সমানুপাতিক, রো এর সাথে বর্গমূলের ব্যস্তানুপাতিক। কোশ্চেন দেখো, ডিউতে 2বার আসছে, হ্যাঁ 3 4 4 5, 1 মোল হাইড্রোজেন ও 1 মোল অক্সিজেনের ভর যথাক্রমে 2 গ্রাম এবং 32 গ্রাম আণবিক ভর আর কি হইলে কোন নির্দিষ্ট তাপমাত্রায় হাইড্রোজেন ও অক্সিজেনের সিআরএমএস এর অনুপাত কত হবে। হাইড্রোজেন ও অক্সিজেনের আরএমএস দেওয়া আছে কি আণবিক ভর, তাহলে CH2 ডিভাইডেড বাই CO2, হাইড্রোজেন ডিভাইডেড বাই কি অনুপাত মানে হচ্ছে একটা বাই আরেকটা, সিআরএমএস ডিভাইডেড বাই কত কার্বন ডাইঅক্সাইড, CO2, এটা কিন্তু কার্বন ডাইঅক্সাইড না, মানে সি মানে হচ্ছে আসলে বেগ, আরএমএস বেগ, O2, এটা কিন্তু কার্বনের সি না, এটা হচ্ছে সিআরএমএস এর সি, হ্যাঁ এই যে সি। তাহলে দেখো এম এর সাথে সম্পর্ক কি ব্যস্তানুপাতিক, এই সেটটা উপরে হইলে